খুবই ভালো খবর আছে বাংলাদেশের জন্য। আমি নিজেও ব্যক্তিগতভাবে খুশি, নিশ্চয়ই আপনারাও খুশি হবেন। সেটি হচ্ছে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে চীন থেকে যে 10 বিমান কিনবে। এই যে 10 বিমান ভারতের যে সবচেয়ে আধুনিক বিমান তাদের হাতে যা আছে রাফাল বিমান, তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং তার চেয়ে বেশ কার্যকরী। গত বছর পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে পাকিস্তান যে 10 বিমান ব্যবহার করেছিল এবং এই বিমানের কাছে পরাস্ত হয়েছিল ভারতের রাফাল বিমান। বাট রাফাল বিমানের চেয়ে যে 10 বিমানের দাম কম এবং এটা চীনা প্রযুক্তি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আজকে সরাসরি এই বিষয়ে একটা ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণার পর আমার জানা মতে ম্যাক্সিমাম মানুষের ভেতরে এক ধরনের খুশি আনন্দের জোয়ার বয়ে গেছে। বাংলাদেশ সরকার যে কাজ করছে তাতে অন্তত এই চীন থেকে যে 10 বিমান কেনার ব্যাপারে জনগণের ব্যাপক সমর্থন আছে, এতে কোনো সন্দেহ নেই। পক্ষান্তরে আমাদের প্রতিবেশী একটি দেশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, সে কথাও হয়তো বলতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টক উইথ সিরাজ ইনসাইটের আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজকের ভিডিওতে মূলত এই যে 10 বিমান কেনার প্রসঙ্গটা, বাংলাদেশ সরকারের অবস্থান, চীনের অবস্থান, এ ব্যাপারে আঞ্চলিক ভূ রাজনীতির নানা সমীকরণ, ভারতের অবস্থান, তাদের মনোভাব, এ সমস্ত বিষয় নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। চলুন আমরা বিস্তারিত আলোচনায় ঢুকে পড়ি আর দেরি না করে। আলোচনার প্রথমে যে কথা বলবো সেটি হচ্ছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরকারের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি জানিয়েছেন আজকে আনুষ্ঠানিকভাবে একটা সংবাদ সম্মেলনে যে বাংলাদেশের পক্ষ থেকে চীনের কাছ থেকে যে 10 বিমান কেনা হবে এই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং এই ব্যাপারে চীনের সাথে যে আলোচনা হয়েছে তার প্রেক্ষাপটে বাংলাদেশের পক্ষ থেকে একটা খসড়া চুক্তিপত্র প্রস্তুত করা হয়েছে। এই খসড়া চুক্তিপত্র প্রস্তুত করার মানেই হচ্ছে বাংলাদেশ সরকার চীনের কাছ থেকে এই যে 10 বিমান অর্থাৎ যুদ্ধ বিমান কেনার ব্যাপারে অনেকটা এগিয়ে গেছে। এখন প্রশ্ন আসছে অনেকের কাছে, এই প্রশ্ন আসছে আমরা কবে পাবো এই বিমান। একটা বিষয় মনে রাখুন যে তথ্য উপদেষ্টার পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে যে এইবারের বাজেটেই যদি আমরা প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাই তাহলে আমরা এবারের বাজেটের টাকা দিয়েই আমরা কাজ শুরু করব। অর্থাৎ কেনাকাটার যে দরপত্র বা টাকা পরিশোধ করার তো একটা প্রশ্ন আছে চীনকে, এই কাজ শুরু করব। আর যদি না হয় তাহলে সামনের বাজেটে। কিন্তু বাংলাদেশের জনগণের এবং বাংলাদেশের সরকারের বা রাজনৈতিক এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির নানা সমীকরণ এই সময় চলছে, অনেক কিছু নতুন করে গড়াপেটা হচ্ছে। এই প্রেক্ষাপটে আমি ব্যক্তিগতভাবে মনে করছি জনগণের পক্ষ থেকে যেমন চাপ আছে তেমনি সরকারের পক্ষ থেকেও একটা তাড়া আছে, তারাও অনুভব করছে এটা আমাদের প্রয়োজন। আমরা কারো বিরুদ্ধে এই বিমান নিয়ে যুদ্ধ করতে যাচ্ছি না, যুদ্ধ শুরু করতে হবে আমরা তাও বলছি না। আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে সেট করে দিতে হবে। আপনার কোথায় কবে কোন দিন কোন বিপদে পড়বেন কেউ জানে না, আপনি জানেন না, আমি জানি না। সেক্ষেত্রে আপনার নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিশ্চিত করতে হয়। আমাদের প্রত্যেকের বাড়িতে গেট থাকে, দরজা থাকে, জানালা থাকে, তালার ব্যবস্থা থাকে, পাঁচিল থাকে, সেখানে গেট থাকে, তালা থাকে, লক থাকে, কত কিছু। কারণ কি? শুধুই মাত্র নিরাপত্তা, আর কিছু না। আপনার বাড়িতে প্রত্যেকদিন ডাকাতি হয় তা না, চুরি হয় তা না, কিন্তু আপনি নিরাপত্তার ব্যবস্থা করেন এই কারণে যাতে কখনো কোনো বিপদ আপনি না পড়েন। আমাদের আকাশ, বাংলার আকাশ রাখিব মুক্ত, আমাদের স্লোগান আছে একটা। তা আমাদের বাংলার আকাশ মুক্ত যদি রাখতে হয়, বাংলার আকাশ যদি মুক্ত রাখতে হয় তাহলে মুক্ত রাখার জন্য যে সমস্ত প্রয়োজনীয় উপকরণ তা দরকার। আকাশ মুক্ত করার জন্য সবচেয়ে জরুরি প্রয়োজনীয় উপকরণ হচ্ছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান শক্তি। তো বিমান বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই সমস্ত, এটা একটার সাথে একটা অনেক কিছু রিলেটেড। শুধুমাত্র বিমান কিনলেই, যুদ্ধ বিমান কিনলেই যে আমরা আমাদের আকাশ, আমাদের দেশ শত্রু মুক্ত রাখতে পারবো, আমরা বিরাট শক্তিশালী হয়ে গেলাম তা না। এখানে অনেক কিছু বিষয় আছে। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম সেখান থেকে ধীরে ধীরে একদম ধাপে ধাপে আসার চেষ্টা করি। সরকারের পক্ষ থেকেও একটা তাড়া আছে, অতএব এই বিমান কেনার জন্য মোটামুটি দ্রুতই চেষ্টা করবে। আমি বিশ্বাস করি যে আমরা হয়তো
আগামী 1-2 বছরের ভেতরেই বিমান পাওয়া শুরু করব, এমনটা আশা করা যাচ্ছে। আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কয়টা বিমান কেনা হবে? অন্তত 20টা। J-10C বিমান অন্তত 20টা, আর হয়তোবা সেটা 24টাও হতে পারে। চীন যদি আমাদেরকে কিছু কনসেশন দেয়, আমরা যদি সেভাবে দিন দরবার করতে পারি, আমরা তাদের বন্ধু রাষ্ট্র, আঞ্চলিক রাজনীতির যে দাবা খেলা সেখানে আমরা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারি, এরকম নানা কিছু বোঝানোর ব্যাপার, ডিপ্লোম্যাটিক টেবিলে আলাপ আলোচনার ব্যাপার থাকে, এ সমস্ত যদি আমরা করতে পারি তাহলে হয়তো আমরা আরও কিছু কম দামে আরও বেশি কিছু বিমান কিনতে পারি। এখানে দামের প্রশ্ন যখন আসলো তখন আমি একটু বলেই রাখি, একটা J-10C বিমান, এই বিমানের দাম পড়বে প্রায় $60 মিলিয়ন। তার মানে 20টা যদি J-10C বিমান কেনা হয় তাহলে $120 কোটি দাম পড়বে, মোটামুটি একটা ভালো বাজেট। তবে একথা ঠিক যে রাফাল বিমানের সাথে J-10C বিমানের তুলনা করা হয়, সেই রাফাল বিমানের চেয়ে সামরিক সক্ষমতার দিক দিয়ে J-10C বিমান বেশি শক্তিশালী, বেশি সক্ষম যুদ্ধক্ষেত্রে, এটা প্রমাণিত। অথচ রাফালের চেয়ে প্রায় অর্ধেক দাম। একটা রাফাল বিমানের দাম $120 মিলিয়ন, অর্থাৎ $1,20,00,000, অর্থাৎ $12 কোটি। আর সেখানে একটা J-10C বিমানের দাম আপনার $6 কোটি। মানে এখানে পার্থক্যটা প্রায় অর্ধেক। ভারতের যে রাফাল বিমান ফ্রান্স থেকে পাওয়া সেই বিমানের চেয়ে J-10C বিমানের দাম জাস্ট অর্ধেক, অথচ কার্যকারিতায় বেশ ভালো। মানে কি, আমাদের আঞ্চলিক ক্ষেত্রে রাফাল বিমানটাই সবচেয়ে আধুনিক বিমান, সেই বিমানের চেয়ে বেশি কার্যকরী বিমান J-10C। তাহলে $60 মিলিয়ন, অর্থাৎ অর্ধেক দামে যে আমরা পাচ্ছি সেটা তো যথেষ্ট ভালো দাম। প্রশ্ন হচ্ছে, এই যে আমরা J-10C বিমান কিনবো, সেই বিমানটা আমাদের জন্য আসলে কতটা উপযোগী, কতটা কার্যকরী। আমি আপনাদেরকে বলি, বিমান উপযোগী হয়ে ওঠে পাইলটের দক্ষতার উপর নির্ভর করে। এর একদম বাস্তব একটা উদাহরণ দিই। এই যে ইরান আমেরিকা যুদ্ধের সময় ইসরায়েলের সাথে যে যুদ্ধটা করলো ইরান, প্রথম 40 দিনের যুদ্ধ, 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হলো, 1 মার্চ অর্থাৎ পরের দিন কুয়েতের ক্যাম্প গুয়েরিং বিমানবন্দরে হামলা চালিয়েছে। এটা একদম কমপ্লিটলি মার্কিন নিয়ন্ত্রিত বিমানবন্দর, সেখানে হামলা চালিয়েছে ইরানের খুবই পুরনো মডেলের বিমান। সেই মডেলকে অবশ্যই ইরান ঢেলে ঘষে মেজে ঠিকঠাক করেছে। তো সেই পুরনো মডেলের বিমান দিয়ে, এবং একদম 50 ফুট উচ্চতায়, মাত্র 50 ফুট, কারেন্টের তারের নিচে দেখেছে, এমনও ঘটনা আছে। যখন পারস্য উপসাগরের উপর দিয়ে উড়েছে তখন জাহাজের ডেক থেকে নিচেই বিমান দেখেছে। এখানে কি মূল বিষয়টা কি ছিল তাহলে? পাইলটের দক্ষতা। পাইলট কতটা সাহসী ভূমিকা রাখতে পারে, পাইলট কতটা উচ্চ প্রশিক্ষণ পেয়েছে, কতটা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করেছে, অনেক কিছু ডিপেন্ড করে পাইলটের উপরেই। সাহস, দক্ষতা, উপস্থিত জ্ঞান বুদ্ধি, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। যার কারণে পাইলট যতটা দক্ষ, বিমান ততটা দক্ষতার সাথে কাজ করতে পারবে। মূলত অবশ্যই টেকনোলজি তো একটা ব্যাপার আছে। আপনারা যদি খুবই পুরনো মানধাতারা বলে টেকনোলজি দিয়ে একটা বিমানকে আধুনিক বিমানের সাথে যুদ্ধ করতে পাঠান, তাহলে সেটা টেকা মুশকিল। এখানে যেমন দক্ষতার ব্যাপার, তেমনি টেকনোলজি হাই কোয়ালিটির একটা প্রশ্ন আছে। হাই টেকনোলজি হলে তখন সহজেই ভালো কিছু করা যায়। এই বিমানের সক্ষমতা 4.5 জেনারেশনের সমতুল্য। এখানে অ্যাভিওনিক্স, তারপরে রেডার সিস্টেম, তারপরে ডেটা লিঙ্ক, আদার আরও যে সমস্ত জিনিস আছে, যে সমস্ত টেকনোলজি থাকে, তা সবই 4.5 জেনারেশনের। এবং 4.5 জেনারেশনের বিমান কিন্তু রাফালো, তো তার চেয়েও এটা এগিয়ে। তার প্রধান যে কারণ, তার ভিতরে একটা হচ্ছে এই বিমানে PL-15 এই মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায়। PL-10, PL-12 এবং PL-15 এই 3 রকমের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায়। এর ভেতরে PL-10 হচ্ছে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, PL-12 হচ্ছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, আর PL-15 এই মডেলের ক্ষেপণাস্ত্র হচ্ছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। এটা সম্ভবত 300 থেকে 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এটা সব এয়ার টু এয়ার, অর্থাৎ বিমান থেকে বিমানে, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য, অর্থাৎ বিমান লড়াইয়ের জন্য এই ক্ষেপণাস্ত্রগুলো। এছাড়া আরও বেশ কিছু ক্ষেপণাস্ত্র এই বিমান থেকে ছোড়া যায়। CM-400 AKG, এটা বিমান থেকে
জাহাজ ধ্বংস করার কাজে এই ক্ষেপণাস্ত্রটা খুব কার্যকরী। আর একটা ক্ষেপণাস্ত্র এই বিমান থেকে ব্যবহার করা যায়, C-802A। এটা অ্যান্টিশিপ মিসাইল। এই মিসাইল জাহাজ বিধ্বংসী অর্থাৎ জাহাজ ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়। LS-6 প্রিসিশন গাইডেড মিসাইল, বুঝতে পারছেন খুবই নিখুঁতভাবে হামলা করতে পারে গাইডেড মিসাইল। এটা J-10C বিমান থেকে ছোড়া যায়। আর KD-88 এটা এয়ার টু সারফেস অর্থাৎ আকাশ থেকে ভূমিতে হামলা চালানো যায়। অর্থাৎ এই বিমান দিয়ে KD-88 মডেলের ক্ষেপণাস্ত্র দিয়ে ভূমিতে মাটিতে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব। তার মানে এই বিমান ওই যে বলা হয় মাল্টি রোল ফাইটার জেট, বহু রকমের ভূমিকা পালন করতে পারে। সে এয়ার টু এয়ার লড়াই করতে পারে, তারপরে এয়ার টু অ্যান্টিশিপ, এয়ার টু শিপ অর্থাৎ জাহাজ বিধ্বংসী, সমুদ্রে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সে ব্যবহার করতে পারে। আবার আকাশ থেকে মাটিতে লক্ষ্যবস্তু, ধরুন একটা বিমানবন্দরের উপর হামলা চালাবে, অনেকগুলো বিমান হয়তো সারি সারি দাঁড়ানো আছে, হেলিকপ্টার দাঁড়ানো আছে অথবা হ্যাঙ্গারের ভিতর আছে, সেই জায়গায় সে এই ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে এই বিমান দিয়ে। অর্থাৎ এই বিমানটা খুবই কার্যকরী একটা বিমান, 3 রকমের ভূমিকা সে পালন করতে পারে। আমরা যখন এই বিমান হাতে পাবো তার আগেই বাংলাদেশের পাইলটদেরকে চীনে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে এই বিমান চালানোর ক্ষেত্রে। এই বিমান চালানো শিখতে হবে, প্রশিক্ষণ নিতে হবে এবং এক্সপার্ট হয়ে উঠতে হবে। তারপরে আমাদের দেশে যখন এই বিমানের চালান আসা শুরু করবে তখন আমাদের সেই সমস্ত দক্ষ পাইলট তারা এখানে আবার চালাবে, পরীক্ষা নিরীক্ষা করবে, সচল রাখবে অর্থাৎ বাংলার আকাশ মুক্ত রাখার জন্য। তখন তারা আরও বেশি দক্ষ হয়ে উঠবে এই বিমান যখন তাদের হাতে এসে পৌঁছাবে। এই বিমান কিনলেই হবে না, এই বিমানের সাথে প্রয়োজনীয় মডেলের ক্ষেপণাস্ত্র, গাইডেড মিসাইল যা যা দরকার সে সমস্ত সবই আমাদের কিনতে হবে। এর সাথে যে র্যাডার সিস্টেম থাকা দরকার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, জামিং সিস্টেম, তারপরে আপনার ডেটা লিঙ্ক, এভিনিউক সিস্টেম, যত যা কিছু লাগবে সমস্ত সব কিছু অর্থাৎ পূর্ণাঙ্গ প্যাকেজ প্রয়োজন হবে। এই প্যাকেজ কিনে যখন আমরা সেট করে ফেলবো তখন আমাদের আকাশ অনেকটা নির্ভর হবে শত্রুর হামলা বা শত্রুর আক্রমণ থেকে বা আশঙ্কা থেকে আমরা অনেকটা মুক্ত হতে পারবো। তবে 20টা বিমান কিনেই তো আর সব কিছু শেষ না, আরও আমাদের লাগবে এবং ধাপে 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 হয়তো আমরা এই ধরনের আরও বিমান কিনতে পারবো। চীন থেকে কিনুক বা ইউরো ফাইটার কিনতে পারে, টাইফুন, রাফাল কিনবে কিনা জানি না, সম্ভবত রাফাল কিনবে না, অনেক দাম বেশি। আমাদের যদি কাউকে না কাউকে তো একটা টার্গেট করে কল্পনা করে কিছু করতে হয় যে আমার হাতে এই জিনিস আছে আর অমুকের হাতে ওই জিনিস আছে, তার চেয়ে বেটার যদি করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, তার সমকক্ষ যদি হয় তাহলে তো তার সাথে আর আমার কোনো টেক্কা দেওয়ার কোনো বিষয় থাকলো না। পাকিস্তান থেকে যে 17 থান্ডার বিমান এগুলো কেনার চিন্তা ভাবনা চলছে এমন শোনা যাচ্ছে, দেখা যাক। এরপরে আমাদের তো শুধু বিমান আর এইগুলো কিনলে হবে না, এর সাথে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে হবে, ড্রোন সিস্টেম কিনতে হবে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কিনতে হবে। আমাদের আসলে অনেক কিছু বাকি। একটা কথা হচ্ছে যে এই যে আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারছি, স্বাধীনভাবে এগুলো হিসাব কিতাব করছি, আমরা কার কাছ থেকে কোথা থেকে কী কিনবো, সামরিক বেসামরিক যত যায় কিছু, এগুলো যেভাবে এখন করা যাচ্ছে গত 15-16 বছরে অর্থাৎ আওয়ামী লীগের বলে কিন্তু এইগুলো করার কোনো সুযোগ ছিল না বা করার চিন্তাও ছিল না। দুটোই সত্যি। একটা হচ্ছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে অনেকটা নজরদারি ভেতরে রাখা হয়েছিল। বাংলাদেশ তার সামরিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ভারতের সিগন্যাল ছাড়া পারত কিনা সন্দেহ আছে, এরকম অভিযোগ আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে শাসক যারা বাংলাদেশ শাসন করেছে গত 15, 16, 17 বছর ধরে, তারা কিন্তু অনেকটা ভারতের উপর নির্ভরশীল ছিল। তাদের নিজেদের এইরকম মেরুদণ্ড ছিল না যে ভারতের বিনা অনুমতিতে বা ভারতের অনুমতি না নিয়ে কোনো কিছু করতে পারে, কারণ ভারতের কোথায় আপত্তি আছে কোথায় নেই। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে নির্বাচিত সরকার তাদের এই সংকট নেই, ফলে তারা পাকিস্তানের সাথেও আলাপ করতে পারছে, চীনের সাথেও আলাপ করতে পারছে বা আরও বিভিন্ন দেশের সাথে আলাপ করতে পারছে। এই যে J-10C বিমান, এই বিমান কিনলে শুধুমাত্র আমাদের যে আকাশ মুক্ত রাখা বা আমরা সামরিক দিক দিয়ে সক্ষম হয়ে উঠলাম ব্যাপারটা তাই না। যখনই আমরা সামরিক দিক দিয়ে সক্ষম হচ্ছি, শক্তিশালী হচ্ছে, তখন কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে আমাদের মূল্য, আদর, কদর এগুলো বাড়বে, আমাদের সম্মান মর্যাদা বাড়বে। দেখেন ইরানের সাথে আমেরিকা বা ইসরায়েলের যে যুদ্ধটা হলো, এক পক্ষে আমেরিকা এবং ইসরায়েল ছিল আর এক পক্ষে একা ইরান।
যেখানে ইসরায়েলের সাথেই পুরো আরব বিশ্ব পারে না, সেখানে আমেরিকা এবং ইসরায়েল সারা বিশ্বের প্রধান দুই সামরিক শক্তি। তাদের সাথে যে প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে, নিজেদের মনোবল নিয়ে, নিজেদের ইমান নিয়ে, নিজেদের দেশপ্রেম নিয়ে যেভাবে লড়াই করেছে ইরান, তাতে এখন তারা দুইজন পালিয়েছে এবং দূরে 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 থাকছে। মধ্যপ্রাচ্যে তাদের কোনো জায়গা হবে না আগামী দিনগুলোতে। এগুলো কিভাবে হয়েছে? সামরিক সক্ষমতার কারণে এবং তাদের টেকনোলজি এবং তাদের সাহস, ইমান, দেশপ্রেম, ধৈর্য, জাতীয়তাবাদী চেতনা, সব কিছুই কাজ করেছে। শিয়া মাযহাবের চেতনা, নানান কিছু কাজ করেছে। আমাদের বাংলাদেশে আমাদের নিজস্ব যে সমস্ত বিষয়গুলো আছে, সাহস, দেশপ্রেম, জাতীয়তাবাদ, এগুলো তার পয়সা দিয়ে কিনতে হয় না, এগুলো তো ভেতরে থাকতে হবে। এইগুলো যদি থাকে, তাহলে তার সাথে যদি সামরিক শক্তি যোগ হয়, তাহলে আমরা বিশ্বে মর্যাদাবান জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। বিভিন্ন ক্ষেত্রে আলাপ আলোচনায়, দর কষাকষিতে আমাদের যে একটা সম্মানজনক সামরিক দিক দিয়ে শক্তিশালী অবস্থান আছে, এটা অনেকে গণনায় নেবে, মানে কাউন্ট করবে। ইরান আজকে যে আমেরিকার সাথে আলোচনায় বসবে না, বলে দিচ্ছে পরিষ্কার যে না, তাদের সাথে কোনো আলোচনা নেই, বা এই শর্ত যদি মানে তবে তাদের সাথে আলোচনা করব। এই যে আপার হ্যান্ডের থেকে ইরান আমেরিকার সাথে এইভাবে কথা বলতে পারছে, শুধুমাত্র তার সামরিক শক্তি ছিল বলে এটা সম্ভব হচ্ছে। সামরিক শক্তি না থাকলে গুনতোই না। এই জায়গা থেকে আমাদের বাংলাদেশের জন্য অপরিহার্য সামরিকভাবে শক্তিশালী হওয়া, এবং বাংলাদেশের বর্তমান সরকার এই সামরিক শক্তি অর্জনের সঞ্চয়ের চেষ্টা করছে। এর জন্য আসলেই সাধুবাদ জানাতে হয়। দেশের মানুষ এর জন্য ভীষণভাবে খুশি। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে মতামত জানতে চাই, আপনাদের চিন্তাভাবনা, আপনাদের দৃষ্টিভঙ্গি কেমন? বাংলাদেশ সরকার এই যে J-10C বিমান কেনার একটা খসড়া চুক্তিপত্র করতে যাচ্ছে, এই বিমান কেনার ব্যাপারে প্রয়োজনে বাজেটের কোনো খাত কাটছাঁট করে এই খাতে পয়সা দিয়ে এই বিমান দ্রুত কেনা এবং আমাদেরকে শক্তিশালী হয়ে ওঠা, এটা কি বেশি জরুরি? আপনারা কি মনে করেন? এবং এই ধরনের বিমান যদি বাংলাদেশ সামরিক বাহিনী হাতে পায়, তাহলে কি বাংলাদেশের আকাশ নিরাপত্তা অনেক বেড়ে যাবে না? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।